প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। স্টক ট্রেড সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আমি একটা জিনিস লক্ষ্য করছি যে আপনাদেরকে ভালো আছেন বললে আপনারা আসলে নাখুশ হচ্ছেন। আপনাদের এই কথাটা ভাল লাগছে না। কেন ভাল লাগছে না? কারণ হলো সূচকের পতন হচ্ছে এবং প্রতিদিনই পোর্টফোলিও থেকে কিছু টাকা নাই হয়ে যাচ্ছে। এটা আপনারও হচ্ছে, আমারও হচ্ছে, প্রত্যেকটা বিনিয়োগকারীরই হচ্ছে। সূচক যখন কমে যায়, স্টকের প্রাইস যখন কমে যায়, তখন প্রত্যেকেরই পোর্টফোলিও কমতে থাকে বা হালকা হতে থাকে। কিন্তু সূচক যদি বাড়ে, প্রত্যেকেরই পোর্টফোলিও একটু ভালো হবে, স্টকের প্রাইস বাড়বে, পোর্টফোলিও ভারী হবে এবং লসের পরিমাণ কমতে থাকবে। আমারও যেরকম লসের পরিমাণ কমতে থাকবে, আপনাদেরও লসের পরিমাণ কমতে থাকবে। তো আমি ভালো আছেন এই অর্থে বলি যে আপনারা শারীরিকভাবে সুস্থ আছেন এটা, এবং এই সুস্থতাটা অনেক বড় নেয়ামত। আপনারা জানেন, ইংরেজিতে কিছু কথা আছে, আপনারা জানেন যে মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট। যে স্টক মার্কেটে টাকা হারাচ্ছে বা টাকা চলে যাচ্ছে, এটা মনে করবেন যে কিছুই হারাচ্ছে না। এইভাবেই সূচক যখন বাড়বে তখন কিন্তু আবার বেড়ে যাবে। আবার ইংরেজিতে বলা হয় যে হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। এখানে আমার একটু দ্বিমত আছে। কারণ হেলথ, স্বাস্থ্য বা সুস্থতা যদি না থাকে, তাহলে কিন্তু কোনো কিছুই আপনার কাজে আসবে না, আপনার যত টাকাই থাকুক। আরেকটা বিষয়, যে ক্যারেক্টারটা আপনার হাতে। আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে, এই বিবেক দিয়ে আপনি আপনার চরিত্রকে ভালো রাখবেন না খারাপ রাখবেন, এটা আপনার হাতে। কিন্তু স্বাস্থ্য, আপনি কখন অসুস্থ হবেন এটা যেরকম আপনি জানেন না, আপনি কত সম্পদের মালিক হবেন সেটাও আপনি জানেন না, বা আপনারা জানেন না, আমিও জানি না। এখন বিষয়টা হচ্ছে, আমি আপনাদেরকে বলি যে আমার যারা দর্শক শ্রোতাবৃন্দ আছেন তাদেরকে, যে শারীরিকভাবে সুস্থ আছেন এই অর্থে আমি ভালো আছেন বলে থাকি। তো এটা আপনারা নেগেটিভলি নেবেন না, আশা করছি যে পজিটিভলি নেবেন এবং সুন্দর কমেন্ট চ্যানেলে করবেন। আর যারা আজকে আমার এই নতুন দেখছেন, নতুন ভিউয়ার, নতুন ভিডিওটা দেখছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর একটা বিষয় বলে রাখি যে সূচকের যে পতনটা হচ্ছে, এটা আসলে কোথায় শেষ হবে এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। এটা আসলে বলাটা সম্ভব কি সম্ভব না, সেই বিষয়টাই আজকে আমার ভিডিওতে আপনারা জানতে পারবেন। এবং এরকম ডাউন ট্রেন্ডের পরে 2003 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত সূচক কি অবস্থায় গিয়েছে বা কেমন হয়েছিল, সেই বিষয়টাও আমি আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করব। এখানে আমি একটা ড্রয়িং আপনাদের জন্য করেছি, এটা জাস্ট দেখানোর জন্য। এই জায়গাটা আপনারা যদি খেয়াল করেন যে এই ফেব্রুয়ারি 12 ফেব্রুয়ারি 2024 থেকে বর্তমান সময় অর্থাৎ আজকে 2 জুন পর্যন্ত সূচকের কিন্তু একটা ডাউন ট্রেন্ড শুরু হয়েছে, এবং সেই যে 12 ফেব্রুয়ারিতে ডাউন ট্রেন্ড শুরু হয়েছে এটা কিন্তু পজিটিভ হতে পারছে না, এটা নিচের দিকেই আসছে। আর এই যে এই জায়গাটা অর্থাৎ মার্চ মাসের 19 তারিখ থেকে বর্তমান সময় পর্যন্ত এটা একটা মার্কেট ফলিং ওয়েজ প্যাটার্ন ক্রিয়েট করে, এই ফলিং ওয়েজ প্যাটার্নটাই মার্কেট ফলো করছে। তবে এই ফলিং ওয়েজ প্যাটার্নেরও একটা শেষ আছে, তবে কোথায় সেটা শেষ হবে। এখন যেখানে মার্কেট আছে এই 5200 এই আশেপাশে, 215, 14, 15 এই দিকটা থেকে যখন পজিটিভ হয়েছিল, একটু পজিটিভ হয়ে আবার 2 দিন নেগেটিভ, তারপরে আবার একটু পজিটিভ, আজকে আবার নেগেটিভ এবং বড় সেল প্রেশার। এটা আজকের এই ক্যান্ডেলটা যদি দেখা যায় তাহলে বুঝাই যায় যে এখানে একটা সেল প্রেশার ছিল। এই যে ক্যান্ডেলের উইকটা কিন্তু উপরে, তাহলে এই সেল প্রেশার আসলে কমে এসেছে বা কমে আসছে, এটা বোঝা যায় কি কারণে। কারণ হচ্ছে ভলিউমটা কমে যাচ্ছে। ভলিউমটা যেসব জায়গাগুলো তো এরকম ভাবে কমে গেছে, পরবর্তীতে কিন্তু ভলিউম বেড়েছে এবং মার্কেটের একটু আপ ট্রেন্ড হয়েছে। এই খারাপ মার্কেটেও এই যে মার্কেটের যে চলার পথটা আমি দেখিয়েছি এই দুইটা রেখা দিয়ে, এইটার আসলে শেষ কোথায় এটা আমি যেরকম বলতে পারবো না, এটা কেউই বলতে পারবে না। মার্কেট নিজে থেকেই যদি একটা বটম খুঁজে নেয়, সেটা প্রত্যেকের জন্য খুব ভালো হবে। তবে মার্কেট একটা বটমের নিকটবর্তী জায়গায় অবস্থান করছে। এই 12 ফেব্রুয়ারি থেকে বর্তমান সময় পর্যন্ত যদি হিসাব করা হয়, তাহলে মার্কেট সূচক 1200 পয়েন্টের বেশি হারিয়েছে। এটা আসলে স্বাভাবিক বলা যাবে না, অস্বাভাবিকও বলা যাবে না। কি কারণে? কারণ হচ্ছে স্টক মার্কেটের তিনটা বিষয়, একটা হচ্ছে আপ ট্রেন্ড, একটা ডাউন ট্রেন্ড, আর একটা হচ্ছে সাইডওয়েজ। এখন মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, আপ ট্রেন্ড নিবে এবং সাইডওয়েজও থাকতে পারে। এই যে পথটা আমি দেখিয়েছি, এটা হয়তো আপনারা বলতে পারেন যে মন গড়া চার্ট, একটা হয়ে গেলে সেটা এঁকে দেখানোই যায়। আসলে বিষয়টা সেরকম না।
বিষয়টা আপনারা যদি দেখেন, এই জায়গাটা একটু খেয়াল করেন, আপনাদেরকে আমি একটু দেখাই। এই যে অক্টোবর ২০২২ সাল থেকে ২০২৪ সালের ২১শে জানুয়ারি পর্যন্ত মার্কেটে কিন্তু ফ্লোর প্রাইস আরোপ করা ছিল। ২১শে জানুয়ারিতে এসে ফ্লোর প্রাইস তুলে দেওয়া হয়। আর এই সময়টা মার্কেটেরও কিন্তু একটা পথ ছিল। সেই পথটা কি? এখানে যদি খেয়াল করেন দেখবেন ৬১৭৫ থেকে ৬৩৬০-৬২ এই এরিয়াটার উপরে মার্কেট কিন্তু যেতে পারেনি। আবার এই ৬১৭৫ এর নিচেও কিন্তু মার্কেট আসেনি। তাহলে এই জায়গাটা মার্কেট একটা পথ ক্রিয়েট করে নিয়েছিল ফ্লোর প্রাইস থাকা অবস্থায়। তাহলে ফ্লোর প্রাইস তুলে দেওয়ার পরে এই লাল যে বৃত্তটা দিয়ে আমি এখানে দেখানোর চেষ্টা করেছি, এইটা যে আপট্রেন্ডটা ছিল, এটা একটা স্বাভাবিক আপট্রেন্ড ছিল না, এটাও একটা অস্বাভাবিক আপট্রেন্ড ছিল। মার্কেট মেকাররা মার্কেটটাকে একটা উচ্চ পর্যায়ে, উচ্চ বলতে যে জায়গার উপরে ফ্লোর প্রাইস থাকা অবস্থায় সূচক যেতে পারেনি, সেখান থেকেও প্রায় ১০০ পয়েন্টের বেশি বা ১০০ পয়েন্টের কাছাকাছি সূচক উপরে নিয়ে যাওয়ার পরে তারা মোটামুটি রিলিজ হয়ে মার্কেটের কিন্তু এই ডাউন ট্রেন্ডটা শুরু হয়েছে। এটা শেষ পর্যায়ের দিকেই আছে, তবে দেখা যাক কোত্থেকে শেষ হয়। এই যে জায়গাটা আছে অর্থাৎ ৫,২১৪ এদিক থেকে যে পজিটিভ হয়েছিল বা সাইডওয়েজ এর দিকে মার্কেট যাচ্ছে, যদি সাইডওয়েজ ভেঙে ফেলে ৫,২১৪ এই দিকটা যদি ভেঙে ফেলে, তাহলে হয়তো আরো একটু নিচে চলে আসতে পারে। তবে কত দূর আসবে সেক্ষেত্রে সেটা নিশ্চিতভাবে বলাটা ওইভাবে সম্ভব না। আমি আরেকটা জিনিস আপনাদেরকে এখানে দেখাতে চাই যে এই ২০০৩ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত সূচকের যে ট্রেন্ডটা, এইটা যদি আপনারা একটু খেয়াল করেন, তাহলে এইখানে যদি আমি আপনাদেরকে একটু ফিবোনাচি রিট্রেসমেন্ট দিয়ে যদি এই জায়গাটা একটু দেখানোর চেষ্টা করি, তাহলে আপনারা খেয়াল করেন ফিবোনাচি রিট্রেসমেন্টটা আসলে সবচেয়ে দূরবর্তী হাই এবং সবচেয়ে দূরবর্তী যে লো, সেটা নিয়ে যদি ড্রয়িং করা হয় তাহলে এটা মোটামুটি একটা অ্যাকুরেট রেজাল্ট দিয়ে থাকে। তাহলে এখন যে জায়গাটায় আছে, এই জায়গাটা, এই যে ৫,৬০০, ৭০০, ৮০০ এই জায়গাটা যখন ভেঙে ফেললো, তখন অবশ্যই আরো নিচে চলে আসার ইঙ্গিত মার্কেট দিয়েছিল। তারপরে ফিবোনাসি যে জায়গাটা দেখাচ্ছে ফিবোনাসি রেশিও অনুযায়ী এই 0.5 এই এরিয়াটা কিন্তু ৪,৭৩১-৩২ এই দিকটায়। যদি এই নিকটবর্তী জায়গায় আমরা দেখি তাহলে সেটা সেই জায়গাটা দেখাবে না। আমি সেই দিকটায় যাই না, আমি আরেকটা জায়গা আপনাদেরকে একটু দেখাই যে এই আরএসআই সূচকের আরএসআই যে মার্কেটের যে আরএসআই, সেটা আপনারা খেয়াল করলে দেখেন যে 30 থেকে 70 এই এরিয়াটা মার্কেটের একটা নর্মাল জোন। আরএসআই এর যে অসিলেটর, এটা 0 থেকে 100 পর্যন্ত মুভমেন্ট হয় আপনারা জানেন, এবং এটা 30 এর নিচে খুব বেশি আসে না এবং 70 এর উপরেও খুব বেশি যায় না। তার মানে 30 থেকে 70 এর ভিতরেই এর অবস্থানটা বেশি সময়ে থাকে, আরএসআই এর অবস্থান। এখন একটা জিনিস এখানে দেখেন, 30 এর নিচে যে কয়বার মার্কেট এসেছে ২০০৩ সাল থেকে 30 এর নিচে এসেছে ২০০৬ সালের এপ্রিল মাসে একবার, ২০০৮ সালের ডিসেম্বর মাসে একবার, ২০১১ সালের ডিসেম্বর মাসে আরেকবার। এই জায়গাটা আমি নিচে ধরছি না, এইখানটায় আরেকবার ২০১৫ সালের মার্চ মাসে আরেকবার। এই জায়গাটাও আমি ধরছি না কারণ এটা RSI 30 এর আশেপাশ থেকে উপরে চলে গেছে। এই জায়গাটা ধরি ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে একবার। এই জায়গাটা আমি ধরছি না, ২০২২ সালের জুলাই মাস। এই জায়গাটা আমি ধরছি যেহেতু অনেক নিচে নেমে এসেছে, 30 অনেক নিচে, 20 বা 21 এই দিকটা। এটা ২০২৪ সালের জুন মাসের আজকের দিনে। অর্থাৎ এখন এখানে আমি দেখাতে চাচ্ছি যে যে সময়গুলোতে 30 নিচে 20 বা তার আশেপাশে আরএসআই এসেছিল 20 থেকে 25 এর মধ্যে, তার পরবর্তীতে মার্কেট কিন্তু একটা আপট্রেন্ড নিয়েছে এবং আপট্রেন্ড নিয়ে মার্কেট কত দূর গেছে বা গিয়েছিল সেইটা কিন্তু এই আরএসআই দেখলেও বোঝা যায়। তাহলে এই প্রথমটা যদি আমরা দেখি ২০০৬ সালের ফেব্রুয়ারি মাসে এই আরএসআই যখন আসলো, সম্ভবত এটা ২১ বা ২২ এই দিকটায়, তারপরেই আপনারা খেয়াল করলে দেখেন যে ৭ সালের সেপ্টেম্বর মাস, এইখানে এক বছরের মধ্যে আরএসআই কিন্তু 87 এ গিয়েছিল এই 20 থেকে। এইখানে বড় একটা আপট্রেন্ড কিন্তু আমরা দেখেছি যখন 20 বা তার আশেপাশে আরএসআই এসেছিল। তারপরে আবার যদি আপনারা খেয়াল করেন যে দীর্ঘ সময়ের পরে এইখানে ৮ সালের 2 নভেম্বর
আরএসআই কিন্তু 25 বা 26 এই দিকটা এসেছিল, তারপরে আরএসআই কিন্তু গিয়েছিল 94-এ। এটা আমি দীর্ঘ সময়ের চার্ট নিয়েছি, যদি দীর্ঘ সময়ের নেন তাহলে আরএসআইটা এরকম দেখাবে, যদি 1 বছরের চার্ট নেন তাহলে আরএসআইটা একটু অন্যরকম দেখায়। তাহলে 2008 সালে যখন 25-26 এই দিকটায় আসলো, পরবর্তীতে 2010 সালে আবার কিন্তু এটা চলে গিয়েছিল 93-94 আরএসআই। তার মানে মার্কেটের একটা সর্বোচ্চ লেভেলে একটা ক্লাইম্যাক্সে মার্কেট চলে গিয়েছিল, তারপরেই কিন্তু অ্যান্টি ক্লাইম্যাক্স শুরু হয় 2010 সালে। সেইটা কিন্তু নিচে চলে আসতে আসতে 11 সালে 30-31 এই দিকটা এসে তারপর থেকে মার্কেট খুব একটা ভালো উপরে যেতে পারেনি, দীর্ঘদিন এরকম নিচেই ছিল। পরবর্তীতে 17 সাল 21 সালে এসে একটা আপট্রেন্ড আমরা দেখেছি, তবে তার মধ্যে 2012 সালে দেখেন 25 বা 26 বা 24 এই দিকটায় এসেছিল, তারপরে কিন্তু সূচকের একটা আপট্রেন্ড হয় 13 সালে 14 সালে, এটা বেশ উপরে আবার 80-81 এই দিকটায় কিন্তু চলে যায়। এভাবে 2020 সালে মার্কেট যখন আবার এই আরএসআই 19-এ আসে সর্বনিম্ন একটা লেভেল, তারপরে 21 সালে 20 সালেই কিন্তু এই 82 এবং 21 সালে যে 89, 90, 91, 92 এই দিকটায় আরএসআই চলে যায়। তাহলে দীর্ঘদিনের আরএসআই এর যে হিস্ট্রি, সেটা থেকে আমরা যদি দেখি বা একটা কনক্লুশনে আমরা আসি, তাহলে এইখানে দেখা যায় আরএসআই আছে কত 21-এ। তাহলে এরকম 21 বা তার আশেপাশে মার্কেট কিন্তু একবার দুইবারই এসেছে এই 2003 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত। তবে এখন যেটা এসেছে এটা ফ্লোর প্রাইস আরোপের পরে মার্কেটের একটা ডাউন ট্রেন্ড, তবে এটার নিচেও যে আসবে না এটা বলা যাবে না, এর নিচেও আসতে পারে। এর সর্বনিম্ন লেভেলে এর আগে এসেছিল 19.07 বা 19 বা 18 এই দিকটায় হবে, এটা অ্যাকুরেট, একদম একটা রেখা টানলে অ্যাকুরেট হয় না। তো এইখান থেকে যদি আরো নিচে নেমে যায় তাহলে 18-19 এই দিকটায় হয়তো আসতে পারে, আর এই দিকটায় আসলে পরবর্তীতে একটা আপ ট্রেন্ডে মার্কেট যেতে পারে। এখন যে জায়গাগুলা থেকে মার্কেট বড় একটা গেইন দিয়েছে, সে জায়গাগুলায় আরএসআই কি ধরনের প্যাটার্ন ক্রিয়েট করেছিল সেটা আমি আপনাদেরকে যদি একটু দেখাই। এই জায়গাটা যদি খেয়াল করেন 2006 সাল, 2006 সালে কিন্তু এখানে একটা ডব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করেছিল, করার পরে তারপরে 2008 সালে একটা ডাউন ট্রেন্ডের পরে 2010 সালে কিন্তু মার্কেট বড় একটা গেইন দিয়েছিল। সেখানেও আরএসআই যদি আপনারা দেখেন, এখানেও একটা ডাব্লিউ প্যাটার্নের মতো প্যাটার্ন ক্রিয়েট করা আছে, সেটাই 30-র কাছে। এখন এই 2 জুন বা এই বড় ডাউন ট্রেন্ডে মার্কেটের আরএসআই কি প্যাটার্ন ক্রিয়েট করেছে সেটা আমরা এখন এখানে একটু দেখি। এখানে যদি খেয়াল করেন তাহলে দেখবেন একটা ডব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করার পরে ডব্লিউর যে নেকলাইন ছিল সেটা ব্রেকআউট করে উপরে আরএসআই কিন্তু যেতে পারেনি, না যে নিচে আসতে, এবং এখানে ডব্লিউর পরে একটা এম প্যাটার্ন ক্রিয়েট করেছে। এখন এখান থেকে যদি আরেকটু নিচে যায়, যাওয়ার পরে আমি যদি এখানে একটা একটু আপনাদেরকে একটা রেখা দিয়ে একটু দেখাতে চাই, একটু ড্রয়িং দিয়ে, যদি এখান থেকে এভাবে করে এভাবে এরকম করে যদি আবার উপরে যায় তাহলে কিন্তু আরএসআই অনেক উপরে যাওয়ার একটা সুযোগ আছে। তো দেখা যাক এখান থেকে আরএসআই কোন দিকে যায় এবং কতটা নিচে আসে। আমি আশা করছি যে খুব বেশি নিচে আসবে না, এখান থেকে হয়তো 1-2 পয়েন্ট কমলেও কমতে পারে, নাও কমতে পারে, এখান থেকে উপরের দিকে হয়তো যেতে পারে। তবে এখান থেকে যদি উপরে যায়ও এই 31 বা 32 এই জায়গাটা যদি ব্রেকআউট করে উপরে যেতে না পারে, সেখান থেকে আরএসআই আবারও নিচে আসতে পারে, মার্কেট আবারও একটু কারেকশনে আসতে পারে। এইবারে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই যে এমএসসিডি এই 2003 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত এমএসসিডির যে বেসলাইন 0.0 এইটার নিচে যে কয়বার অনেক নিচে এসেছে, সেই কয়বার আবার উপরে কত উপরে গিয়েছে সেইটা আমি আপনাদেরকে একটু দেখাই। যদি দেখেন 2011-12 সালে যখন এরকম ডাউন ট্রেন্ডে বা নিচে থাকলো, ঠিক 13 সাল থেকেই এর উত্থান শুরু হয় এবং এর নিচে কিন্তু এই 14 সালে কিন্তু 13 এবং 14 সালে 0.0 নিচে কিন্তু আসেনি, উপরেই ছিল। এখন এমএসসিডির যে অবস্থান এইটা কিন্তু -242.5-এ, আর এর আগে সর্বনিম্ন যেটা এসেছিল -437.0 বা এই দিকটায়। আর এইখান থেকে যে
যে আরো অনেক নিচে আসবে সেই সম্ভাবনাটা কমে এসেছে, কারণ মার্কেটের বড় একটা কারেকশন হয়েছে এবং কারেকশনেই আছে দীর্ঘদিন। আরএসআই এর যে অবস্থান আমি দেখালাম 21-এ, সেই দিকটা যদি বিবেচনা করা হয় এবং আরএসআই এর যে স্ট্রেংথ এর আগে আমরা দেখেছি সেটা যদি বিবেচনা করা হয় যে 21 বা 20 এই দিকটা যখন আসে আরএসআই, তখন কিন্তু এটা উপরের দিকেই যায়। তাহলে এখান থেকে উপরের দিকে যাওয়ার সম্ভাবনাটাই বেশি, এইটাই আমি আশা করছি। আর উপরে গেলে কতটুকু যাবে সেটা কিন্তু আমি একটু ইঙ্গিত দিয়েছি, সেটা হচ্ছে যে এইখান থেকে 20 বা 19 বা যেখান থেকেই হোক আরএসআই যদি পজিটিভ হয়ও, তাহলে এইখানে 31 বা 32 এই জায়গাটা যদি ব্রেকআউট করে উপরে যেতে না পারে, তাহলে আবারও কিন্তু নিচের দিকে আসবে। সেক্ষেত্রে মার্কেট কিন্তু আবারও একটা কারেকশনে যেতে পারে। তবে এই মার্কেটেও বেশ কিছু স্টক ভালো করছে, সেটা সব মার্কেটেই করবে, ভালো মার্কেটেও করবে, খারাপ মার্কেটেও করবে। তবে মার্কেট যখন ভালো হয়, সূচক যখন বাড়ে, তখন সকল স্টকের প্রাইসই কিন্তু বাড়ে। সেক্ষেত্রে সকলেরই পোর্টফোলিও ভালো অবস্থায় থাকে। এখন ভালো অবস্থায় নাই, অনেকেরই 15%-এর উপরে, 20, 30, 40, 50%-এর উপরে পোর্টফোলিও মাইনাসে আছে। আমারও অনেকটাই মাইনাসে আছে। তো যাই হোক, এভারেজ করলে আমিও প্রায় 20%-এর মতো মাইনাসে আছি। 20% বা তার একটু কম হবে, 18-19%। অনেক সেল দিয়ে আবার বাই সেল করে এভারেজ করে 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 মোটামুটি টিকে আছি। তো আপনারা যদি সেটা করতে পারেন, তাহলে আশা করছি যে খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না। যেহেতু আরএসআই এর এইখানে কিন্তু একটা শক্তি আরএসআই কিন্তু অর্জন করেছে। যখন এম বা ডাব্লু প্যাটার্ন এখানে ক্রিয়েট করবে, তার মানে মার্কেট একটা বটম ক্রিয়েট করতে চাচ্ছে, এটা বোঝা যায়। আর মার্কেট নিজে থেকে যদি একটা বটম নিয়ে নেয়, একটা বটম ক্রিয়েট করে নেয়, তাহলে সেটা খুবই শক্তি নিয়ে মার্কেট তখন উপরে যাবে। আর সেক্ষেত্রে অর্থনৈতিক ইন্ডিকেটরগুলি একটু একটু করে পজিটিভ হতে হবে। যদি সেই পজিটিভনেসটা আমরা দেখতে পাই আমাদের অর্থনীতিতে, মাঝে মাঝেই ভালো খবর আসছে, রেমিটেন্স বাড়ছে, রিজার্ভ একটু একটু করে বাড়ছে, এরকম নিউজ আমরা দেখছি। তবে যদি এই নিউজগুলি অর্থনীতি প্রবৃদ্ধির যে ইন্ডিকেটরগুলি আছে সেগুলি যদি পজিটিভ হয়, তাহলে আমি আশা করছি যে মার্কেট খুব বেশি নিচে আসবে না। যা যে পেইন দিয়েছে বিনিয়োগকারীদের, এইরকম পেইনে হয়তো খুব বেশি দিন আর রাখবে না। আশা করছি যে ভালো সময়, সুরঙ্গের শেষ আলো আমরা দেখতে পাচ্ছি, সেখান থেকে আলো বিচ্ছুরিত হবে। আলো বিচ্ছুরণের ঠিক কাছাকাছি অবস্থানে আমরা আছি। দেখা যাক, সুদিন সবার জন্য আসুক, এই প্রত্যাশায় শেষ করছি। ভালো থাকবেন সবাই।